এখন আমরা দেখব আইসোমেরিজম, টাইপস অফ আইসোমার, compound identification. Isomerism in class 12 primary focuses on organic and coordination compound. আইসোমেরিজম কত টাইপের হয়? স্ট্রাকচারাল আইসোমার, স্টেরিও আইসোমার। স্টেরিও আইসোমারের এবার দুই পার্ট হয়, যেরকম জিওমেট্রিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার। আর যেটা স্ট্রাকচারাল আইসোমার, ওখানে স্ট্রাকচারাল আইসোমারও হচ্ছে অনেক প্রপার মানে ডিভিশন হয়, যেরকম দেখি আমরা লিঙ্কেজ আইসোমার, তারপর কোঅর্ডিনেশন আইসোমার, হাইড্রেশন আইসোমার, আয়োনাইজেশন আইসোমার। তো compounds with the same molecular formula, different bonding arrangement include chain isomer, position isomer, functional isomer, alcohol ether metamer. Stereo isomer compound same bonding but different special arrangement. তো আইসোমার তখনই বলবো যখন মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলার ডিফারেন্স। তো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখছি। আর জিওমেট্রিক্যাল আইসোমেরিজম অ্যারাইজেস ডিউ টু রেস্ট্রিক্টেড রোটেশন, মানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম যেটা হচ্ছে সিস্টান্স হয় বা ফেসিয়াল আর মেরিডিয়াল হয়, ফেসিয়াল মেরিডিয়াল বা সিস্টান্স আমরা বলতে পারি এগুলোকে। তো কম্পাউন্ডস দ্যাট ক্যান রোটেট, পিপিএল মানে প্লেন পোলারাইজ লাইট, যেই কম্পাউন্ডগুলো ডান দিকে রোটেট করে পিপিএলকে, সেটা বলা হয় ডেস্ট্রোরেটরি, আর যেটা বাঁদিকে করে সেটা হয় লেভরোটেটরি। তো দে ফিচার কাইরাল সেন্টার। আচ্ছা, যে কোনো অপটিক্যাল আইসোমেরিজম যখন হবে তখন কাইরাল সেন্টার থাকবে, মানে যে কার্বনটা এখানে থাকবে মাঝখানে, ওই কার্বনটা চারটা আলাদা আলাদা কার্বনের সাথে অ্যাটাচ হয়ে থাকবে। নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, মানে যদি আমার কাছে কোনো কম্পাউন্ড থাকে, এখানে যদি মিরর দিই, তাহলে এই কম্পাউন্ডের যদি আমরা মিরর ইমেজ বানাই, তাহলে দুটো সুপার ইম্পোজ করা চলবে না। ওগুলাকে বলা হয় এনানসিওমার, ডায়াস্টিরোমার আর স্টেরিওসোমার দ্যাট আর নট মিরর ইমেজেস। আচ্ছা, ডায়াস্টিরোমার সেই মানে ডায়াস্টিরোমার আমরা ওই স্টেরিওসোমারগুলোকে বলি যেগুলো হচ্ছে নট মিরর ইমেজেস, মানে যেগুলো মিরর ইমেজ হয় না, যেগুলো একে অপরের মিরর ইমেজ না। এটার পর হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রাইমারি মানে টাইপস অফ ব্যাটারি আর সেল রিয়াকশন। টাইপস অফ ব্যাটারিতে আমরা প্রথমে দেখব প্রাইমারি ব্যাটারিকে বলা হয় নন রিচার্জেবল ব্যাটারি, মানে এই ব্যাটারিগুলোকে রিচার্জ করা যায় না। আর সেকেন্ডারি ব্যাটারি যেগুলো হয় ওগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, মানে সেকেন্ডারি ব্যাটারিগুলোকে আমরা রিচার্জ করতে পারবো। প্রাইমারি ব্যাটারির এক্সাম্পল হচ্ছে ড্রাই সেল, মার্কারি সেল। সেকেন্ডারি ব্যাটারির এক্সাম্পল হচ্ছে যেরকম লেড স্টোরেজ ব্যাটারি দেখতে পাই, নিকেল ক্যাডমিয়াম সেল দেখতে পাই। আর আরেক টাইপের সেল হয় আমাদের কাছে, ওটা হচ্ছে ফুয়েল সেল। মানে সেল মেইনলি তিন টাইপের হয়, একটা হয় আমাদের কাছে প্রাইমারি, সেকেন্ডারি, ফুয়েল। তো আমরা নাম শুনে বুঝতে পারছি যে প্রাইমারিকে আমরা রিচার্জ করতে পারবো না, সেকেন্ডারিকে রিচার্জ করতে পারবো। আর ফুয়েল সেল, যেটা ফুয়েল সেল হয় ওটা হচ্ছে আমরা H2O2 ফুয়েল সেল বলি, যেটা হচ্ছে স্পেস প্রোগ্রামে ইউজ হয়। যেরকম ফর এক্সাম্পল অ্যাপোলো স্পেস প্রোগ্রাম যেটা ছিল, অ্যাপোলো স্পেস প্রোগ্রামে এই সেলটা ইউজ করা হয়েছিল, এবার এগুলো রিয়াকশানগুলো আমাদের লাগবে, রিয়াকশান আর ইউজেস লাগবে, এগুলো এনসিইআরটিতেও দেওয়া আছে। সেরকম ফর এক্সাম্পল প্রথমে আমরা যদি ড্রাই সেল নিই, ড্রাই সেলকে এটা বলা হয় লেকল্যান্ড সেল বলে ড্রাই সেলকে। এক্সামে এরকম আসতে পারে যে হুইচ সেল ইজ অলসো কল লেকল্যান্ড সেল, তো এটা হবে ড্রাই সেল। এবার ড্রাই সেলের কাজ কি? ইউজ ইন ক্লকস অ্যান্ড রিমোট। আমরা এটা জানি যে আমরা যে ঘড়ি দেখি বা রিমোট দেখি, ঘড়ি বা রিমোটের যে ব্যাটারিগুলো আমরা দেখি ওগুলোকে যে ড্রাই সেল বলে, এগুলো বেসিক জিনিস, এটা আমরা জানি, এটা কমন সেন্স। ওগুলোকে আমরা রিচার্জ করতে পারি না। এখানে কী দিয়ে হয়? এখানে যেরকম অ্যানোড থাকে, অ্যানোডে জিঙ্ক থাকে, জিঙ্ক থেকে Zn2+ হয়। আর ক্যাথোডে থাকে MnO2 থেকে MnO হয়। আর NH4+ থেকে NH3 হয়। আর একটা থাকে মার্কারি সেল হচ্ছে লো কারেন্ট ডিভাইসে ইউজ হয়, যেরকম হেয়ারিং এইড। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে হেয়ারিং এইড, তারপর ওয়াচ। আমরা যেগুলো দেখি ওয়াচ খুললে দেখতে পারবো যে ওয়াচের যে ব্যাটারিটা থাকে ওটা একটু অন্যরকম দেখতে, ওটাকে বলা হয় মার্কারি সেল ব্যাটারি। ওটা কিন্তু ড্রাই সেল না, ওটা হয় মার্কারি সেল ব্যাটারি। এবার মার্কারি সেল কি, অ্যানোডে কী হয়? এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা মার্কারি সেল, মানে এখানে মার্কারি থাকবেই। মার্কারি কোথায় আছে? ক্যাথোডে। কিন্তু অ্যানোডে কী হয়? অ্যানোডে হচ্ছে জিঙ্ক Hg, ZnHg থাকে আমাদের কাছে। ZnHg কী হয়? ZnHg রিয়াকশানটা মনে রাখতে হবে, ZnHg হয় আমাদের কাছে ZnHg + 2OH-। ZnHgর সাথে যখন আমরা 2OH- নিব, তখন আমার কাছে ZnO মানে জিঙ্ক অক্সাইড ফর্ম হবে, প্লাস H2O + 2 ইলেকট্রন মাইনাস, মানে +2 ইলেকট্রন আর কি। আর ক্যাথোডে আমরা যখন দেখবো, ক্যাথোডে এখানে হচ্ছে মার্কারি থাকবে, তো HgOকে যখন আমরা ওয়াটারের সাথে রিয়াক্ট করাবো, তখন এখানে ইলেকট্রন বেরোবে, মানে একটা ইলেকট্রন থাকবে, আর ওটা হচ্ছে Hg চলে আসবে লিকুইডে 2OH-। এই যে আমরা ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছি, ইলেকট্রনগুলো হচ্ছে কারেন্টকে কন্ডাক্ট করবে। তো আমরা ড্রাই সেলটা আবার দেখি, ড্রাই সেলে কী আছে? ড্রাই সেল হচ্ছে জিঙ্ক আর ম্যাঙ্গানিজ থাকে। এটা কী করে মনে রাখবো? ড্রাই সেলে কী থাকবে আমাদের কাছে? জিঙ্ক আর ম্যাঙ্গানিজ। জিঙ্ক কী হবে? Zn থেকে Zn2+
প্লাসে যাবে, জিঙ্ক হচ্ছে জেডেন থেকে জেডেন টু প্লাসে যাবে। আর যখন জিঙ্ক জেডেন থেকে জেডেন টু প্লাস যায়, এটা জিঙ্কের কী হচ্ছে, এটা জিঙ্কের হচ্ছে অক্সিডেশন। আর এটা আমরা জানি যে অ্যানোডে সবসময় অক্সিডেশন হয়। আর জিঙ্কের যখন এখানে টু প্লাস হবে, তখন এটার মানে কি যে জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বেরোয় গেছে, আর এই দুটো ইলেকট্রন হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। ক্যাথোডে আমরা দেখতে পাই, ক্যাথোডে কি দেখতে পাই, ক্যাথোডে থাকে ম্যাঙ্গানিসের অক্সাইড থাকে, ওটার সাথে থাকে NH4+, আর একটা ইলেকট্রন এখানে থাকে। এবার এই একটা ইলেকট্রন হচ্ছে কি করবে, এই একটা ইলেকট্রন NH4+কে NH3 বানায় দিবে। আমরা জানি যে ক্যাথোডে কী হয়, ক্যাথোডে রিডাকশান হয়, মানে এখানে Mn এর সাথে দুটো অক্সিজেন ছিল আর এখানে একটা হাইড্রোজেন চলে আসলো, মানে Mn এর রিডাকশান হলো, মানে ম্যাঙ্গানিসের এখানে রিডাকশান হলো। তাহলে কী হলো, ম্যাঙ্গানিস ছিল আমার কাছে, ম্যাঙ্গানিসের অক্সাইড ছিল MnO2 প্লাস NH3+, আর কি ছিল প্লাস ইলেকট্রনটা হচ্ছে NH3 পেয়ে যাবে, আর NH3+ থেকে ওটা হচ্ছে NH3, মানে NH4+ থেকে ওটা NH3 হয়ে যাবে। আর কি হবে যে MnOটা ছিল আমাদের কাছে, MnO2 আর আরেকটা ও যে ছিল ওটার সাথে H চলে আসবে, মানে এই নাইট্রোজেনের সাথে যে এইচটা ছিল, ওকে নাইট্রোজেনের সাথে যে H+টা ছিল ওটা চলে আসবে আমার ম্যাঙ্গানিসের কাছে, ম্যাঙ্গানিস হয়ে যাবে রিডিউস, মানে ক্যাথোডে রিডাকশন, অ্যানোডে অক্সিডেশন, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে কি আছে মার্কারি সেল আমরা কি বুঝতে পারছি, এখানে মার্কারি থাকবে, তো কী হবে আমাদের কাছে, এটা আমরা মনে রাখতে হবে যে অ্যানোড থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে ওটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি কন্ডাক্টে হেল্প করবে। আর অ্যানোডে কী হবে, অ্যানোডে আমাদের সবসময় হয় আমাদের অ্যানোডে হয় সবসময় অক্সিডেশন। তো এখানে এমন একটা কম্পাউন্ড নিতে হবে যেটার অক্সিডেশন হবে। আমরা এখানে Hg নিতে পারবো না, কারণ Hg যদি আমরা এখানে নেই তাহলে Hg হচ্ছে রিডাকশন প্রেফার করে, কিন্তু জিঙ্ক হচ্ছে সবসময় অক্সিডেশন প্রেফার করে। তো আমরা এখানে ZnHg নিব। তারপরে কী হবে, তারপরে হচ্ছে আমরা 2OH- নিলাম, তো Zn থেকে এটা ZnO হয়ে গেল, প্লাস 2 ইলেকট্রন এখানে চলে আসবে, আর এই দুটো ইলেকট্রন কন্ট্যাক্ট করবে। ক্যাথোডে আমরা দেখতে পাই, ক্যাথোডে হচ্ছে আমাদের কাছে Hgও থাকে, আর এটা রিডিউস হয়ে যায় কিসে, Hgতে, আর 2OH- চলে আসে। তারপরে আমাদের কাছে আছে সেকেন্ডারি ব্যাটারি। এটা খুব ইম্পর্টেন্ট যে সেকেন্ডারি ব্যাটারি অটোমোবাইল আর ইনভার্টারে ইউজ করা হয়, সেকেন্ডারি ব্যাটারি ইউজ করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। যেরকম আমরা এখানে দেখেছিলাম যে ড্রাই সেল ইউজড হয় ক্লকে আর রিমোটে, তারপর মার্কারিতে ইউজ হয় লো কারেন্ট ডিভাইস, হিয়ারিং এইড, ওয়াচ, সেকেন্ডারি ব্যাটারি, অটোমোবাইল, ইনভার্টার। সেরকম নিকেল ক্যাডমিয়াম ইউজ হয় হচ্ছে কর্ডলেস অ্যাপ্লায়েন্সে, যেগুলো সব কর্ডলেস অ্যাপ্লায়েন্স থাকে ওখানে হচ্ছে নিকেল ক্যাডমিয়াম এগুলো সব ইউজ করা হয়। কর্ডলেস অ্যাপ্লায়েন্স, এখানে হচ্ছে নিকেল ক্যাডমিয়াম ইউজ করা হয়। এবার লেড স্টোরেজ ব্যাটারিতে আমরা কী দেখব, আমরা এটা দেখছি যে অ্যানোডে কী হচ্ছে, এটা অ্যানোডে কী হচ্ছে, অ্যানোডে বারবার হচ্ছে ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রনকে অ্যানোডে বেরোতেই হবে, কারণ অ্যানোডে ইলেকট্রন বেরোনো মানে অ্যানোডে হচ্ছে অক্সিডেশন, অ্যানোডে সবসময় অক্সিডেশনই হয়, মানে অ্যানোড থেকে ইলেকট্রন বেরোবে, ক্যাথোডে ইলেকট্রন ঢুকবে, মানে ক্যাথোড হচ্ছে ইলেকট্রন পাবে। কেন পাবে, কারণ ক্যাথোডে হয় রিডাকশান। আর অ্যানোড থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে ওটা আমাদের কারেন্ট কন্ডাক্ট করাবে। তো এখানে পিবি আছে আমাদের কাছে, SO4 মানে 2- আছে আমাদের কাছে, এখানে থেকে চলে আসলো PbSO4 চলে আসলো। আর ক্যাথোডে হচ্ছে আমরা অক্সাইড নিব, ক্যাথোডে আমরা এখানেও অক্সাইড নিয়েছি, ক্যাথোডে আমরা এখানেও অক্সাইড নিয়েছি, ক্যাথোডে প্রত্যেকবার অক্সাইড নিচ্ছি। ওখানে SO4 2- যেটা আমাদের কাছে সালফেট থাকছে, সালফেটের সাথে রিয়াকশান করাবো, তারপর প্লাস মানে হাইড্রোজেন নিব, মানে অ্যাসিডিক মিডিয়ামে এটা করাচ্ছি, তারপর PbSO4 হয়ে যাবে আর H2O হয়ে যাবে। এটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। তারপর আমাদের কাছে আছে নিকেল ক্যাডমিয়াম সেলে কী হয়, ইউজড ইন কর্ডলেস অ্যাপ্লায়েন্সেস। ওভারঅল রিয়াকশান কী আছে নিকেল ক্যাডমিয়াম সেলের, প্রথমে আমরা ক্যাডমিয়াম নিলাম, তারপর আমরা নিকেলের হাইড্রোক্সাইড নেব, মানে নিকেল ট্রাইহাইড্রক্সিল এরকম কিছু একটা নাম হবে এটার। তো দুটা আমরা নিকেল ট্রাইহাইড্রক্সি গ্রুপ নেব, এটা নিলাম। এবার আমরা ক্যাথোড কী করব, মানে সিডি যেটা ক্যাডমিয়াম আছে নিকেল ক্যাডমিয়াম সেলে, ক্যাডমিয়ামের হচ্ছে আমরা অক্সিডেশন করাবো। ক্যাডমিয়ামের অক্সিডেশন হলে নিকেলের অবভিয়াসলি রিডাকশন হবে, তো নিকেলের রিডাকশন হয়ে গেল, এখানে ক্যাডমিয়ামের অক্সিডেশন হলো, নিকেলের রিডাকশন হলো, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম অক্সাইড হলো। আর নিকেল থেকে নিকেলের যে একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন ওটা হচ্ছে কমে গেল, NiOH3 ছিল আগে, ওটা 2 হয়ে গেল, আর H2O ফর্ম হয়ে গেল এখানে ওয়াটার হিসাবে। তাও ফুয়েল সেল হচ্ছে ইউজড ইন স্পেস প্রোগ্রাম ফর কন্টিনিউয়াস পাওয়ার অ্যান্ড ওয়াটার। যেগুলো ফুয়েল সেল হয় এগুলো হচ্ছে কন্টিনিউয়াস পাওয়ার আর ওয়াটার প্রোভাইড করে। যেরকম এখানে অ্যানোডে আমরা দেখতে পাচ্ছি, অ্যানোডে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন থেকে, মানে H2 আর OH- থেকে H2O তৈরি হচ্ছে, তো ওয়াটার তৈরি হচ্ছে এখানে। আর কন্টিনিউয়াস এখানে ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস ইলেকট্রন ফ্লো হচ্ছে। আর ক্যাথোডে আমরা জানি কী হয়, ক্যাথোডে হয় রিডাকশন, মানে প্রথমে আমার কাছে অক্সিজেন ছিল ক্যাথোডে, তারপরে আমরা ওটাকে জল দিলাম, জল দেওয়ার ফলে কী হলো, ওটা রিডিউস হয়ে 4OH- হয়ে গেল আমাদের কাছে। তারপর রিয়াকশানস অফ KMnO4 অ্যান্ড K2Cr2O7, এটা খুব ইম্পর্টেন্ট ইনঅর্গানিক কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে। তো এটা কী করে করবো আমরা,
এটা আমাদের এরকম করে করতে হবে যে KMnO4 এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটার আমাদের প্রথমে রিয়াকশান দেখতে হবে। এটার হচ্ছে রিয়াকশান কী হবে, এ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট স্ট্রিক্টলি অ্যান অ্যাসিডিক মিডিয়াম, মানে KMnO4 যে আমি রিয়াকশান করাবো ওটা করাবো কোথায়, অ্যাসিডিক মিডিয়ামে। পরেরটা কি KMnO4 হচ্ছে পাওয়ারফুল অক্সিডাইজার ইন অ্যাসিডিক নিউট্রাল অ্যালকালাইন মিডিয়া, মানে KMnO4 এর জন্য লাগবে মানে KMnO4 এর জন্য আমি অ্যাসিড ইউজ করতে পারবো, নিউট্রাল ইউজ করতে পারবো বা অ্যালকালাইন মিডিয়া ইউজ করতে পারবো, কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য আমাকে অ্যাসিড বা মানে অ্যাসিডিক মিডিয়ামই ইউজ করতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট এটার জন্য অ্যাসিডিক মিডিয়ামই লাগবে, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য আমি যে কোনো মিডিয়াম ইউজ করতে পারবো। তো পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের সাথে যখন অ্যাসিডিক মিডিয়ামে আমি এটাকে রিয়াক্ট করবো তখন কী হবে, এটার যে ইকুয়েশন হবে ওটা হবে Cr2O7 2-, কারণ K2 চলে গেল তো Cr2O7 2-। এটার সাথে আমি কি বললাম, অ্যাসিডিক মিডিয়াম মানে H+ থাকবে। এবার কি হবে, H+ থাকবে প্লাস ইলেকট্রন থাকবে এখান থেকে কী হয়ে যাবে, Cr3+ হয়ে যাবে, মানে Cr3+ হয়ে গেল, আর এখানে 7H2O হয়ে গেল। সিমিলারলি এটা কী করে, আয়োডিন মানে আয়োডিনকে I- থেকে I2 করে, ফেরাসকে Fe2+ থেকে Fe3+ করে, তারপর অ্যান্ড H2S2 সালফার, মানে আচ্ছা আয়োডাইড মানে হচ্ছে I- থেকে I2 করে, Fe2+ থেকে Fe3+ করে, H2S থেকে সালফার করে, আর Cr2O7 এখানে ইচ্ছা করলে আমরা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বের করতে পারবো। অক্সিডেশন স্টেট বের করলে আমরা দেখবো যে Cr2O7 2- থেকে এটা 2Cr3+ করে দেয়। এটা সবসময় অক্সিডেশন হয়, এটা অক্সিডেশন করে। অক্সিডেশন মানে তো যেটা অক্সিডাইজ হলো এটা, হ্যাঁ এটা অক্সিডেশন করে। তো এরপরে আমাদের কাছে আসছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে পাওয়ারফুল অক্সিডাইজার ইন অ্যাসিডিক নিউট্রাল অ্যান্ড অ্যালকালাইন মিডিয়া। এবার কী হচ্ছে, অ্যাসিডিক নেচারিক মানে অ্যাসিডিক মিডিয়াতে কী হয়, অ্যাসিডিক মিডিয়া যখন আমরা নিই তখন MnO4- যেটা ম্যাঙ্গানেট আয়ন থাকে, এটা কিন্তু MnO4- হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন, MnO4- এটা পারম্যাঙ্গানেট আয়ন থাকে, ওটাকে যখন আমরা অ্যাসিডিক মিডিয়ামে দিই মানে H+ যখন দিই ওটার সাথে, তখন কি হয় Mn+2 হয়ে যায়, আর জল বের হয়ে যায়। সিমিলারলি এটা হচ্ছে অক্সালেটকে কী করে, CO2 করে। অক্সালেট মানে C2O4 2-, এটা হচ্ছে CO2 করে, Fe2+ কে Fe3+। আচ্ছা অক্সিডাইসিস অক্সালেট টু CO2 মানে C2O4 2- যেটা CO2-তে কনভার্ট করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালেটকে C2O4 2- CO2-তে কনভার্ট করে, Fe2+ কে Fe3+ কনভার্ট করে নিউট্রাল বা ফ্রেন্ডলি অ্যালকালাইন মিডিয়ামে। এটা হচ্ছে নিউট্রাল মানে জল থাকবে, MnO4- কে জলে দিলাম তো MnO2 হয়ে যাবে। অক্সিডাইজেস আয়োডাইডস টু আয়োডেট, মানে আয়োডাইড টু আয়োডেট মানে IO3-। আয়োডাইড মানে হচ্ছে এক সেকেন্ড, আয়োডাইড মানে হচ্ছে I-, হ্যাঁ আয়োডাইড মানে I-, ওটাকে অক্সিডাইজ করবে মানে অক্সিজেন দিয়ে দিবে ওটাকে, তো IO3- হয়ে যাবে। থায়োসালফেট থেকে সালফেট, থায়োসালফেট থেকে সালফেট। এরপর কি আছে, অ্যাসিডিটি আর বেসিসিটি অর্ডার। কী হয় একটা জেনারেল বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের সবথেকে বেশি হয়, তারপর হয় ফেনল, তারপরে ওয়াটার, তারপরে অ্যালকোহল। ফেনল ভার্সেস অ্যালকোহল, ফেনল আর মোর অ্যাসিডিক বিকজ ফেনক্সাইড আয়ন ইজ স্টেবিলাইজড বাই রেজোনেন্স। তারপর হচ্ছে এফেক্ট অফ সাবস্টিটিউয়েন্ট, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যে আচ্ছা হ্যাঁ কোনো বেনজিন বা কোনো এরকম কোম্পানির সাথে যদি আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগাই, মানে ইলেকট্রনকে যে নিজের দিকে টানে, যেরকম NO2 ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তখন কি হয় ওর অ্যাসিডিটি ইনক্রিজ হয়। যেরকম প্যারানাইট্রোফেনল যদি আমরা লাগাই তো প্যারানাইট্রোফেনলের বেশি হয় ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যেরকম CH3, ওরা হচ্ছে অ্যাসিডিটি ডিক্রিজ করে দেয় ফেনল। তো অর্থ প্যারামেটা, এটা কি হয়, ফর নাইট্রোফেনল দ্য অর্ডার ইজ জেনারেলি প্যারা অর্থ ফেনল, আর মানে প্যারা আর অর্থ হচ্ছে সেম হয়, কারণ আমরা করি অর্থ মেটা প্যারা, প্রথমে হচ্ছে অর্থ, তারপরে হয় মেটা, তারপরে প্যারা। তো প্যারা আর অর্থ এই দুটো পজিশানে হচ্ছে সবচেয়ে বেশি হয়, প্রথমে প্যারা, তারপর অর্থ, তারপর মেটা, প্যারা অর্থ মেটা। বেসিসিটি অর্ডার যদি আমরা দেখি তাহলে অ্যালিফ্যাটিক অ্যামাইন যেটা হয় ডিপেন্ড অন স্টেরিক হিন্ড্রেস অ্যান্ড সলভেশন। ফর এক্সাম্পল মিথাইল গ্রুপ 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন NH3। আচ্ছা মানে সেকেন্ডারি মিথাইল গ্রেটার দেন প্রাইমারি মিথাইল গ্রেটার দেন টার্সিয়ারি মিথাইল গ্রেটার দেন NH3 ফর ইথাইল গ্রুপ 2 ডিগ্রি গ্রেটার দেন
3 degree greater than 1 degree greater than NH3. Aromatic amine aniline is less basic than ammonia. অ্যানিলিন যেটা আছে, অ্যানিলিন আমাদের কাছে কি হয়, লেস বেসিক দ্যান অ্যামোনিয়া। অ্যানিলিন মানে বেনজিনের উপর যখন আমরা NH3 লাগাই তখন এটাকে বলা হয় অ্যানিলিন। অ্যানিলিন ইজ লেস বেসিক দ্যান অ্যামোনিয়া। অ্যামোনিয়া মানে NH3। কেন? কারণ নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে না অ্যানিলিনে, এখানে যে লোন পেয়ার আছে এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজ হয়ে যায়, মানে রেজোনেন্সে পার্টিসিপেট করে, তাই লোন পেয়ারটা অত ভালো ফাংশনিং করতে পারে না, তাই অত ভালো ইলেকট্রন ডোনেট করতে পারে না। তাই আমি বেস মানে কি, বেস মানে হচ্ছে যে ভালো ইলেকট্রন ডোনেট করতে পারে তাকে আমরা বেস বলি। কিন্তু NH3 যেটা মানে অ্যানিলিনে আছে ওটা হচ্ছে রেজোনেন্সে পার্টিসিপেট করছে লোন পেয়ার, তাই হচ্ছে ওটা উইক বেস, অত স্ট্রং বেস না। অ্যানিলিনে মানে অ্যামোনিয়ার মতো তো স্ট্রং বেস না। আর অ্যালিফ্যাটিক অ্যামাইনে আমরা কি দেখলাম, অ্যালিফ্যাটিক অ্যামাইন মানে কি, স্ট্রেট চেন হাইড্রোকার্বন, মানে স্ট্রেট চেন যেটা থাকে ওটাকে আমরা অ্যালিফ্যাটিক বলি, যেটা হচ্ছে সাইক্লিক বা অ্যারোমেটিক কিছু না, ওটাকে অ্যালিফ্যাটিক বলি আমরা। যেরকম মিথাইল গ্রুপের যদি আমরা দেখি, তাই 2 ডিগ্রি মিথাইল হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক, 2 ডিগ্রি মিথাইল হচ্ছে না সবচেয়ে বেশি বেসিক, 2 ডিগ্রি মিথাইল সবচেয়ে বেশি বেসিক, তারপরে হচ্ছে 1 ডিগ্রি মিথাইল সবচেয়ে বেশি বেসিক, তার মানে সরি আমি অ্যামাইনের কথা বলছি, অ্যামাইন 2 ডিগ্রি অ্যামাইন সবচেয়ে বেশি বেসিক, তারপর 1 ডিগ্রি অ্যামাইন সবচেয়ে বেশি বেসিক, তারপর 3 ডিগ্রি, তারপর NH3, মানে অ্যামাইন হচ্ছে সবচেয়ে কম বেসিক, অ্যামাইন সবচেয়ে কম বেসিক। কিন্তু ওর সাথে যখন আমরা CH3 লাগাই দেবো, অ্যামাইনের সাথে যখন আমরা CH3 লাগাই দেবো তখন 2 ডিগ্রি সবচেয়ে বেশি হবে, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। আর যখন ইথাইল গ্রুপ লাগাবো, মানে ইথাইল গ্রুপ মানে কি, আমাদের কাছে ইথাইল মানে হচ্ছে CH3 CH2 আর NH3, CH3 CH2 NH3, এটাকে বলে ইথাইল অ্যামাইন, ইথিল অ্যামাইন। তো এটা করলে কী হবে, এটা করলে 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, মানে 2 ডিগ্রি হচ্ছে সবচেয়ে স্ট্রং। এটা আমরা মনে রাখবো যে NH3-র ক্ষেত্রে যখন আমরা মিথাইল গ্রুপ লাগাবো তখন 2 ডিগ্রি মিথাইল মানে 2 ডিগ্রি অ্যামোনিয়া যেটা ওটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং হবে, মানে অ্যামাইন 2 ডিগ্রি অ্যামাইন সবচেয়ে বেশি স্ট্রং হবে। এরপর আছে আমাদের বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট অর্ডার। বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট অর্ডার কীভাবে ডিপেন্ড করে, বয়েলিং পয়েন্ট অর্ডার যেরকম এভাবে ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ফোর্সেসের উপর, যার হাইড্রোজেন বন্ডিং হয় তার সবচেয়ে বেশি বয়েলিং পয়েন্ট, তারপর ডাইপোল, তারপর ভ্যান্ডারওয়াল। আমরা জানি যে হাইড্রোজেন বন্ডিং মানে আমরা এটা জানি যে ভ্যান্ডারওয়াল হচ্ছে সব থেকে উইক ফোর্স, তাই ভ্যান্ডারওয়াল হচ্ছে সব থেকে কম, মানে যার ভ্যান্ডারওয়াল ফোর্স মানে কী বলবো, যার হাইড্রোজেন বন্ডিং আছে সে সব থেকে বেশি করবে, যার ডাইপোল আছে সে তার থেকে কম করবে, যার ভ্যান্ডারওয়াল আছে, ভ্যান্ডারওয়াল হচ্ছে সবচেয়ে উইক ফোর্স, তো ভ্যান্ডারওয়াল একদম লাস্টে। যদি আমরা বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের অর্ডার দেখি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড সবচেয়ে বেশি, অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, ইথার, হাইড্রোকার্বন ফর কম্পারেবল মলিকুলার মাসেস। মানে বয়েলিং পয়েন্টের এটা আমাদের মনে রাখতে হবে যে বয়েলিং পয়েন্টের আমরা যে মলিকুলার মানে বয়েলিং পয়েন্টের আমরা যে অর্ডার দেখি, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এখানে হচ্ছে সবচেয়ে বেশি হয় কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে কার হয়, তারপরে হয় অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, ইথার, হাইড্রোকার্বন। কার্বক্সিলিক অ্যাসিডের সবচেয়ে বেশি হয়, হাইড্রোকার্বনের সবচেয়ে কম হয়, এটা মনে রাখতে হবে। তাহলে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর অ্যালকোহল, তারপর কিটোন, তারপর অ্যালডিহাইড, তারপর ইথার, তারপরে হচ্ছে হাইড্রোকার্বন। কার্বক্সিলিকের সবচেয়ে বেশি, হাইড্রোকার্বনের সবচেয়ে কম, কার্বক্সিলিকের পরে অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, ইথার। মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কিসের উপর ডিপেন্ড করে, ইন্টারমলিকুলার ফোর্স যেটা আমরা এখনই দেখলাম, আর সিমেট্রির উপর। যেরকম অর্থ প্যারা যেটা হয় সেটা হচ্ছে সবথেকে বেশি স্ট্রং মেল্টিং, মানে সবথেকে বেশি স্টেবল হয়, তো এটা মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে। আর অর্থ আর মেটা ইসোমার বিকজ সিমেট্রিক্যাল স্ট্রাকচার অ্যালাউস দেম টু প্যাক মোর ক্লোজলি ইন দ্য সলিড স্ট্রাকচার। যেরকম প্যারা ডাইক্লোরোবেনজিন হচ্ছে অর্থ ডাইক্লোরোবেনজিন থেকে বেশি হবে। এরপরে আমরা দেখবো ভ্যান্ট অফ ফ্যাক্টর ফর্মুলা। ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশনের জন্য ফর্মুলা দেখবো। অ্যাসোসিয়েশনের জন্য ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে, প্রথমে ডিসোসিয়েশনের জন্য ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে 1 প্লাস অ্যালফা n মাইনাস 1, 1 প্লাস অ্যালফা n মাইনাস 1, 1 প্লাস অ্যালফা n মাইনাস 1। এন এখানে হচ্ছে নাম্বার অফ আয়ন্স প্রডিউস পার মলিকিউল। এরপরে অ্যাসোসিয়েশনে হচ্ছে আমার কাছে কী আছে, অ্যাসোসিয়েশন যখন হয় কারো তখন অ্যাসোসিয়েশনে কী হয়, হোয়েন মলিকিউলস ক্লাম টুগেদার, মানে একসাথে চলে আসে মলিকিউল, লাইক অ্যাসিটিক অ্যাসিড ফর্মিং ডাইমার ইন বেনজিন। বেনজিনের মধ্যে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড দিই তাহলে বেনজিন আর অ্যাসিটিক অ্যাসিড মিলে একটা ডাইমার ফর্ম হয়ে যাবে, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার ফর্ম হয়ে যাবে বেনজিনের মধ্যে। যে এটাতে আমরা লিখতে পারি I = 1 প্লাস অ্যালফা 1/n মাইনাস 1, এটাতে আমরা লিখতে পারি I = 1 প্লাস অ্যালফা 1/n মাইনাস 1। মানে এই কেসটা কীরকম হয় যে এখানে কি
n is the number of molecule associating to form one cluster. n হচ্ছে নাম্বার অফ মলিকিউল অ্যাসোসিয়েটিং টু ফর্ম ওয়ান ক্লাস্টার। তো অ্যাসোসিয়েশনের যখন আমরা কেস দেখছি তখন i ইজ ইকুয়াল টু 1 প্লাস, আমরা এটাকে এভাবে মনে রাখতে পারবো, i ইজ ইকুয়াল টু 1 প্লাস, না এরকম করে মনে রাখি তাহলে সুবিধা হবে, 1 মাইনাস অ্যালফা প্লাস অ্যালফা বাই এল। আর এখানে কি হয় 1 মাইনাস অ্যালফা প্লাস এন অ্যালফা। ডিসোসিয়েশনে কি হয় 1 মাইনাস অ্যালফা, 1 মাইনাস অ্যালফা দুটোতেই কমন, 1 মাইনাস অ্যালফা 1 মাইনাস অ্যালফা। কিন্তু ডিসোসিয়েশনে কী হয় 1 মাইনাস অ্যালফা প্লাস এন অ্যালফা হয়। আর অ্যাসোসিয়েশনে কী হয়, অ্যাসোসিয়েশনে হয় 1 মাইনাস অ্যালফা প্লাস অ্যালফা বাই এন। মানে একটাতে হচ্ছে প্রথমে অ্যালফাকে এন দিয়ে মাল্টিপ্লাই করছি, পরেরটা যেহেতু অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে সেহেতু আমরা অ্যালফাকে এন দিয়ে ডিভাইড করছি। তারপর এখানে আছে আমাদের কাছে এফেক্ট অফ ডাইলিউশন অন কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি অ্যান্ড মোলার কন্ডাক্টিভিটি। মানে কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টিভিটিতে এফেক্ট অফ ডাইলিউশন কী হয়। কন্ডাক্টেন্স কী হয়, এটা হচ্ছে যখন আমরা কোনো জিনিস, এটা আমরা ভেবে করতে পারবো নিজেদের ইচ্ছে মতো। যেরকম কী হয়, আমি ধরলাম যে আমার কাছে একটা বাকেট আছে, বাকেটে আমি জল ভরে রেখেছি, হ্যাঁ। এবার আমি কি করলাম, কিছুটা লবণ বা কিছু একটা মিশাই দিলাম, এবার আমি কি করলাম আরও জল মিশাই দিলাম, তাহলে কী হবে কন্ডাক্টেন্স ওটার অটোমেটিক্যালি কী হবে, বেড়ে যাবে। কন্ডাক্টেন্স কেন বেড়ে যাবে, কারণ কন্ডাক্টেন্স কিসের উপর ডিপেন্ড করে, আয়নের উপর। যদি আমি আরও জল অ্যাড করে দিই তাহলে কী হবে, H প্লাস আর OH মাইনাস আয়ন আরও বেড়ে যাবে। আর ফ্রি টু মুভ অ্যাজ দ্য সলিউশন বিকামস লেস কনসেন্ট্রেটেড। হ্যাঁ, সলিউশনকে যেহেতু আমি কনসেন্ট্রেটেড লেস কনসেন্ট্রেট করে দিলাম, তো কন্ডাক্টেন্স যেটা আমার কাছে হবে ওটা কী হবে, ওটা বেড়ে যাবে। কেন, কারণ যেসব আয়ন আমার কাছে থাকবে, যে H প্লাস আয়ন, OH মাইনাস আয়ন, Na প্লাস আয়ন, Cl মাইনাস আয়ন, ওরা হচ্ছে নিজেদের ইচ্ছা মতো যেতে পারবে, যেখানে ইচ্ছা যেতে পারবে। কন্ডাক্টিভিটি কী হয়, ডিক্রিজেস উইথ ডাইলুশন। কেন, কারণ কন্ডাক্টিভিটি ইজ দ্য কন্ডাক্টেন্স অফ এ ইউনিট ভলিউম। মানে কন্ডাক্টেন্সকে আমরা যখন ইউনিট ভলিউম দিয়ে ডিভাইড করব তখন এটা হয়। এবার আমি বলছি এখানে কন্ডাক্টিভিটিতে ভলিউম হচ্ছে নিচে থাকে, ডিনোমিনেটরে থাকে, তাই যদি আমরা ভলিউম বাড়িয়ে দিই তো অবভিয়াসলি এটা কমে যাবে। অ্যাজ ইউ অ্যাড ওয়াটার নাম্বার অফ কারেন্ট ক্যারিং আয়ন পার ইউনিট ভলিউম এটা কমে যাবে, তাই হচ্ছে এটা কন্ডাক্টিভিটি, মানে পার ইউনিট ভলিউম কমে যাবে যেহেতু, তাই কন্ডাক্টিভিটিও কমে যাবে। মোলার কন্ডাক্টিভিটি এটা হচ্ছে ইনক্রিজেস উইথ ডাইলুশন ফর বোথ স্ট্রং অ্যান্ড উইক ইলেকট্রোলাইট। কেন, কারণ স্ট্রং ইলেকট্রোলাইট কী করে, ইনক্রিজেস স্লোলি বিকজ ডাইলুশন সিম্পলি decreases interionic attraction allowing ions to move faster. Weak electrolyte increases steeply at high dilution because the degree of dissociation increases dramatically, adding a huge number of new ions to solution. এবার কী হয়েছে, মোলার কন্ডাক্টিভিটি বাড়বে, যত আমরা ডাইলুশন করবো মোলার কন্ডাক্টিভিটি বাড়বে। মানে এটা আমাদের মনে রাখতে হবে, কন্ডাক্টেন্স বাড়বে, মোলার কন্ডাক্টিভিটি বাড়বে, শুধু কন্ডাক্টিভিটি কমবে ডাইলুশনে, শুধু কন্ডাক্টিভিটি ডাইলুশনের সাথে কমবে। স্ট্রং ইলেকট্রোলাইট যেগুলো হয় ওগুলো হচ্ছে ডাইলুশনের সাথে খুব স্লোলি ইনক্রিজ করবে। কেন, কারণ ওগুলো তো অলরেডি স্ট্রং হয়েই আছে। আমি ডাইলুট করি বা না করি ওদের কী সমস্যা, আমি যদি ডাইলুট করি তাহলে খুব আস্তে আস্তে বাড়বে, কারণ ওরা অলরেডি অনেক স্ট্রং হয়ে আছে। ওদের আমি যতই ডাইলুট করি না কেন তা ওরা খুব আস্তে আস্তে বাড়বে। কিন্তু উইক যখন কী হয়, তখন কী হয়, ওরা হচ্ছে অলরেডি খুব উইক হয়ে আছে। মানে ওদের যেটা কনসেন্ট্রেশন, ওটা মানে কী বলবো, ওদের যেটা পাওয়ার, যেটা স্ট্রেংথ, ওদের ওটা অলরেডি খুব উইক। তো আমরা যখন আরও দিব, আমি ধরলাম আমি ওয়াটার দিলাম, তো কী হবে, ওয়াটার থেকে যে ওরা আয়ন্স পাবে, যে ফ্রি আয়ন মুভমেন্ট হবে, তো ওটাতে ওদের কন্ডাক্টিভিটি, যেটা মোলার কন্ডাক্টিভিটি অনেকটা বেড়ে যাবে। তো এখানে আমাদের শেষ হয়ে গেল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন।